মানবতা বিরোধী অপরাধের মামলায় বেকসুর খালাস পেয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ সকালে এ রায় ঘোষণা করেন। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে খালাস পাওয়ার ঘটনা এটি প্রথম। দুপুরে রায়ের সংক্ষিপ্ত সারে সই করেন 7 বিচারপতি। পরে তা ট্রাইব্যুনালে যায়। বিকেল 5টার পরে এটিএম আজহারের মুক্তির আদেশ কাশিমপুর কারাগারে পৌঁছায়। এস এম আরিফ জানাচ্ছেন বিস্তারিত। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে আপিলে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আপিল বিভাগ। এরপর রিভিউ চেয়ে আপিল করলে 5 আগস্ট সরকার পতনের পর আবেদন মঞ্জুর করেন আদালত। গত 6 ও 8 মে শুনানি শেষে মঙ্গলবার এটিএম আজহারুলকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব কে বেকসুর খালাস প্রদান করেছেন। জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। বাকি মামলাগুলোকেও আমলে নিয়ে রিভিউ বোর্ড গঠনের মাধ্যমে সাজা কার্যকর হওয়া ব্যক্তিদের ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবি জানান এই আইনজীবী। সরকারের উচিত হবে এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পরে একটা রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা, যেন মৃত্যু পরবর্তীতে হলেও যাদের সাথে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, তাদের পরিবার, তাদের দল এবং এই দেশের মানুষ ন্যায় বিচার পেতে পারে। রায়ে বর্তমান বিচার ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না উল্লেখ করে প্রসিকিউশন জানায় এটি আন্তর্জাতিক মানসম্মত করতে সহায়তা করবে। জাতি, সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। মিথ্যা সাক্ষীর মাধ্যমে এতদিন জামায়াত নেতৃবৃন্দের ওপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে, এমনই মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রায় পরবর্তী এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সত্যকে কখনো চেপে রাখা যায় না। এদিকে রায়ের পরে কোনো রকম আনন্দ মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে জাতীয় মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আফজাল হোসেন। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ থেকে বেকসুর খালাস দিয়েছেন সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের আদেশ ঘোষণার পরপরই রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। এতে উপস্থিত ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। জামায়াতের আমির আরও বলেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে প্রতিশোধের রাজনীতি ও বৈষম্যের রাজনীতির অবসান হবে। মহান আল্লাহর একান্ত ইচ্ছায়, প্রিয় দেশবাসীর সমর্থন সহযোগিতায় যদি দেশের সেবা করার দায়িত্ব আমাদের উপরে আসে, আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো, বৈষম্যের রাজনীতির অবসান ইনশাআল্লাহ ঘটাবো। সংবাদ সম্মেলনের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এক দোয়া অনুষ্ঠানে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এটিএম আজহারুল ইসলামের ছেলে তাসনিম আজহার। যারা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের সমস্ত নেতৃবৃন্দ, সহকর্মী, প্রতিবাদী জনতা, আলেম ওলামা, হুফাজ, আইতাম, যাদেরকেই খুন করা হয়েছে, প্রভুর দরবারে দোয়া করি রব্বুল ইজ্জত তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। রায়ের পর কোনো ধরনের আনন্দ মিছিল না করার নির্দেশনা দেন জামায়াতের আমির। তবে অসহায় ও এতিমদের মুখে খাবার তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া জুলাই বিপ্লবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডাক্তার শফিকুর রহমান। বিশেষভাবে কৃতজ্ঞ জুলাই বিপ্লব যাদের হাতে সফল হয়েছে, তাদের কারণেই আজকে এই ন্যায় বিচারটা পাওয়া গেল। যারা চলে গেল তাদেরকে আল্লাহ মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন।
আহত পঙ্গু হয়ে যারা কাতরাচ্ছে, আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত এনায়েত করুন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতি ও দুর্বলতার কারণে নির্বাচন নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর স্থায়ী কমিটির অপর সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের সাথে যাদের সম্পর্ক নেই তারাই নির্বাচন দিতে ভয় পায়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতির কারণে এবং দুর্বলতার কারণে জনমনের সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক। বিভিন্ন মহলের অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি দেওয়া ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে, সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষের প্রত্যক্ষ ভোটে যারা বিজয়ী হবে তারাই দেশ পরিচালনা করবে। রোডম্যাপটা দিতে এত ভয় কেন, আর নির্বাচনকে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, জনগণের উপর তাদের কোনো আস্থা নেই, গণতান্ত্রিক অর্ডারের উপর তাদের কোনো আস্থা নেই। এদিকে কৃষিবিদ ইনস্টিটিউটে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, তরুণরাই ভবিষ্যতে সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়বে। বাংলাদেশ থেকে স্বৈরাচার বিদায় নিয়েছিল। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। তো আমরা সমাপ্তি ঘোষণা করছি, কিন্তু নির্বাচিত সরকার ছাড়া অনির্দিষ্টকালের জন্য একটি দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, সংস্কারের পর যারা নির্বাচনের কথা বলছেন তারা সঠিক কথা বলছেন না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। ইলিয়াস মাদবরের রিপোর্ট। বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক এক সেমিনারের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সেমিনারে দেয়া বক্তব্যে নির্বাচন বিলম্বিত করে নতুন করে দেশ কোনো ফাঁদে পড়তে যাচ্ছে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ইলেকট্রিক বাতির মতো নয় যে গণতন্ত্র আমি সুইচ টিপলাম, সেই সুইচ টিপলে চলে আসবে, অথবা সংস্কার করলাম, অর্থাৎ সুইচটা হচ্ছে সংস্কার, সেই সংস্কারের সুইচটা আমি টিপে দিলাম, সব কিছু ঠিক হয়ে গেল। এটা সেরকম নয়, সেরকম হতে পারে না। মানব সভ্যতা সেভাবে সৃষ্টি হয়, এটা কন্টিনিউয়াস প্রসেস। গণতন্ত্রের যে প্রক্রিয়া রয়েছে সেটা হচ্ছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। মানুষ সিদ্ধান্ত দেবার মালিক, একজন ভোটার সে সিদ্ধান্ত। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। বাংলাদেশে আগামী নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারি মাস থেকে এর পরবর্তীতে পেছানোর আর কোনো সুযোগ নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই বাংলাদেশের জাতীয় নির্বাচন হওয়াটাই এখন সকল দেশপ্রেমিক মানুষের এবং বাংলাদেশের স্থিতিশীলতা, রাজনৈতিক স্ট্যাবিলিটি প্রতিষ্ঠার জন্য এটা অত্যন্ত জরুরি। সেমিনারে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, বিশিষ্ট আলোকচিত্রী শহীদুল আলম সহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। 2 শুটার সহ শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ভোর রাতে প্রথমে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। পরে রাজধানী হাতিরঝিল থেকে আটক করা হয় 2 শুটারকে। এ সময় তাদের সাথে থাকা 5টি বিদেশি অস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়। বিকেলে তাদের গ্রেপ্তারের কথা জানান আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী। ইউসুফ আলীর আরেকটি রিপোর্ট। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে কুষ্টিয়ার একটি বাড়িতে 3 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান চালায় 46 স্বতন্ত্র ইনফ্যান্ট্রি ব্রিগেডের একটি ইউনিট। সেখান থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয় শীর্ষ সন্ত্রাসী
সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে। সংবাদ সম্মেলনে তাদের গ্রেফতারের কথা জানান আইএসপিআরের পরিচালক। আজ ভোর 5টা থেকে শুরু হওয়া কুষ্টিয়া এবং হাতিরঝিলে পরিচালিত সাঁড়াশি অভিযানে 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। সুব্রত বাইন ও মোল্লা মাসুদের দেয়া তথ্যে ঢাকার হাতিরঝিল থেকে আটক করা হয় 2 শুটারকে। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন। 2001 সালের 25 ডিসেম্বর যে 23 শীর্ষ সন্ত্রাসীর নাম তৎকালীন বিএনপি জামাত সরকার ঘোষণা করেছিল তাদের অন্যতম ছিলেন সুব্রত বাইন। তার নামে এখনও ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। তাকে ধরিয়ে দিতে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছিল। এই তালিকায় সুব্রত বাইনের সহযোগী মোল্লা মাসুদও ছিলেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের জাপান সফরে 1 লাখ দক্ষ জনশক্তি প্রেরণের বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস কনফারেন্সে সরকারের এই আশার কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, এই অর্থ বছরে $1 বিলিয়ন বিনিয়োগ নিয়ে জাপানিজ কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। মিফতা গালিবের রিপোর্টে রয়েছে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিজিট। সফরে বাজেটে 500 মিলিয়ন, রেলওয়েতে 250 মিলিয়ন সহ সর্বমোট $1 বিলিয়ন বিনিয়োগ সহায়তার পাশাপাশি 1 লাখ দক্ষ জনশক্তি প্রেরণের বিষয়ে আলোচনা হবে বলে জানান প্রেস সচিব। আমাদের টার্গেট হচ্ছে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে পাঠানো, কিন্তু সেইটা কিভাবে পাঠানো হবে এবং এটা কত দ্রুত পাঠানো যায়, এই ক্ষেত্রে আমাদের যে কোথায় কোথায় সমস্যা আছে সেগুলো কিভাবে খুব দ্রুত দূরীভূত করা যায় এবং আমরা কিভাবে এই জনগোষ্ঠী 1 লক্ষ লোককে আপাতত বা তারপরে আরও বেশি লোককে খুব দ্রুত পাঠানো যায়। মাতারবাড়ি সমুদ্র বন্দর বাস্তবায়ন হলে সিঙ্গাপুর, দুবাইয়ের মতো তা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন প্রেস সচিব। মাতারবাড়ির একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে যে সমস্ত জাহাজের ড্রাফট 20 মিটার তারাও এখানে এসে ভিড়তে পারবেন। তো সেই জন্য এটার জন্য বড় বড় জাহাজ, ফলে আমাদের যেটা হবে যে আমরা তখন মাতারবাড়ি ডিপসিপের পোর্টকে যদি 6টা টার্মিনাল যখন তৈরি হয়ে যাবে, আমাদের আর বাংলাদেশ থেকে এটা সিঙ্গাপুরে আর আমাদের প্রোডাক্ট পাঠানো লাগবে না, যে ওইখান থেকে আবার বিভিন্ন বড় বড় পোর্টে যে পাঠানো এটা এখন ডাইরেক্ট মাতারবাড়ির থেকে হবে। এদিকে জুলাই পরিবারকে 10 লক্ষ টাকার আর্থিক সহযোগিতার পাশাপাশি আহতদের বিভিন্ন দেশ থেকে চিকিৎসক এনে এবং বিদেশে পাঠিয়ে চিকিৎসা নিশ্চিত করছে বলে মন্তব্য করেন উপপ্রেস সচিব আজাদ মজুমদার। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। অস্ত্র দেখে ফেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্মুকে মাদক কারবারিরা হত্যা করে বলে জানিয়েছে পুলিশ। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে শাম্মু হত্যার রহস্য উদ্ঘাটন নিয়ে লিখিত বক্তব্য দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, গ্রেপ্তার আসামিদের মধ্যে 2 জন 164 ধারা জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতে সুষ্ঠু তদন্ত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি। আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ সংক্রান্তে আরও 8 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত 2 জন ফৌজদারি কার্যবিধি 164 ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে। আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব।
দুর্নীতির অভিযোগ থাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাময়িক অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এ দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান তানভীরের দেশত্যাগ নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আবেদন করেন। আবেদনে বলা হয়, তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। মানিকগঞ্জে হত্যা ও ভাঙচুর মামলায় নিয়মিত হাজিরা শেষে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 6 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। দুপুরে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবির ইয়াসিন আহসান চৌধুরীর এজলাসে হাজির করা হলে বিচারক 6 দিনের রিমান্ডের আদেশ দেন। এ সময় আদালত প্রাঙ্গণে জড়ো হওয়া বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মমতাজ বেগমের শাস্তির দাবিতে স্লোগান দেন এবং তাকে পুলিশের প্রিজন ভ্যানে তোলার সময় ডিম নিক্ষেপ করেন। এর আগে সকাল 8:30টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সরকারি চাকরি অধ্যাদেশ 2025 এর বাতিলের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা একদিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন। সচিবালয় ভূমি মন্ত্রণালয়ে কয়েকজন সচিবের সাথে বৈঠক করে আশ্বাস পেয়ে বুধবার আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্মচারীরা। সরকারি চাকরির নতুন আইনের বিষয়ে বুধবার ক্যাবিনেট সচিবকে জানানো হবে। তবে এই আইনের সংশোধন নয়, সম্পূর্ণ বাতিল চান সরকারি কর্মচারীরা। সাইদুর রহমান আবিরের রিপোর্টে রয়েছে বিস্তারিত। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করা হয়। এর প্রতিবাদে শনিবার সকাল থেকেই দিনভর সচিবালয়ে বিক্ষোভ করে আসছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তাদের আপত্তির মধ্যেই সকল আনুষ্ঠানিকতা শেষ করে রোববার রাতেই জারি করা হয় প্রজ্ঞাপন। সোমবার সচিবালয়ে আরও তীব্র হয় এর প্রতিবাদে আন্দোলন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারও সচিবালয়ে আন্দোলন করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আজকে সমগ্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এখানে ঢল নেমেছে, কারণ প্রত্যেকের গায়ে এখন প্রত্যেকের একটাই দাবি, এই কালো আইন বাতিল করতে হবে। আমরা বাতিল চাই, আমরা ঘরে ফিরতে চাই, বা যতক্ষণ পর্যন্ত আমরা এই কালো আইন বাতিল না করব, কোনো অফিসিয়াল অর্ডার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের স্টাফ ব্যতীত কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি সচিবালয়ের অ্যাক্রিডিটেশন কার্ডধারী গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ করতে দেয়া হয়নি। কালো আইন, আপনারা জানেন যে এই আইনে যে কেউ সরকার যে কোনো কর্মকর্তা কর্মচারীকে বিনা নোটিশে, বিনা শো করছে চাকরিচ্যুত করতে পারবে। এটা তো হইতে পারে না, এটা তো কোনো সভ্যতির কোনো আইন হতে পারে না। আমরা তো সরকারের সাবেক সচিব, আমরা আইনগতভাবেই বিভিন্ন কাজে সচিবালয়ে আসতে পারি। সচিবালয়ে প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে আমি জানতে চাই আমরা অপরাধটা কি। এদিকে সচিবালয় থেকে আওয়ামী লীগের অনুসারী কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি করেছে জুলাই মঞ্চ। শেখ হাসিনা সরকারের ওই স্বৈরাচারের কোন দোষরদের এই বাংলায় চাকিয়ে বসতে দেব না ইনশাআল্লাহ। বিকেল 3টার পর গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়া হয় সচিবালয়ে। তখন আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসেন 3 সচিব। বৈঠক শেষে জানানো হয় বুধবার স্থগিত রাখা হবে কর্মসূচি। নতুন আইন নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সাথে বুধবার বৈঠকে বসবেন সচিবরা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। মাস্টারমাইন্ডরা অনৈক্য ও নৈরাজ্য সৃষ্টি করছে এবং উপদেষ্টারা দৃশ্যমান কোনো কাজ করছেন না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বিকেলে রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এমনই অভিযোগ করেন। বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় আওয়ামী লীগের লুটেরা এমপি, মন্ত্রী, সন্ত্রাসীদের জামিন করানো হচ্ছে। তিনি এ সময় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও নির্বাচনে স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান। 10 মাসে সাংবাদিকদের কল্যাণে কি করা হয়েছে? তাদের বেতন বৈষম্য দূর হয়েছে,
চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে? হয়নি তো। প্রকৃত সাংবাদিক ছিল, তাদের অনেকে নিপীড়নের শিকার হয়েছে, কারো চাকরি চলে গেছে, সমস্যার সম্মুখীন হয়েছে, বাসায় ঘুমাতে পারে নাই, লিখতে পারে নাই। সেই সাংবাদিকদের জন্য কি করা হয়েছে? এইবার একটি রোডম্যাপ দেন, রাষ্ট্র সংস্কারের, গণহত্যার বিচারের এবং নির্বাচনের রোডম্যাপ দেন।